একদিক থেকে গৃহযুদ্ধের ডাক দেওয়া হচ্ছে প্রকাশ্যে, সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সরকারের যারা শুভাকাঙ্ক্ষী পরামর্শক ছাত্র সমন্বয়কদের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, প্রতিনিয়ত কেন ওরা গৃহযুদ্ধের ডাক দিচ্ছে? প্রত্যেক দিন উপদেষ্টা সমন্বয়করা কোনো না কোনো অনুষ্ঠানে তারা গৃহযুদ্ধের ডাক দেয়। এই গৃহযুদ্ধটা কাদের সাথে? যদি তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষকে ভালোবেসে থাকে, যদি প্রকৃতপক্ষে তারা বাংলাদেশের মানুষ হয়ে থাকে, তাহলে তারা কেন গৃহযুদ্ধের ডাক দিচ্ছে? এই যুদ্ধটা কাদের সাথে তারা করতে চায়? নাকি তারা এই গৃহযুদ্ধ করে এই বাংলাদেশটাকে সেই আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? সেটাই আসলে মূল দেখার বিষয়। 5ই আগস্টে যে গণভবন থেকে এসএসএফ এর যে অত্যাধুনিক অস্ত্রগুলো, সেগুলো কিন্তু তারা তাদের কাছে নিয়ে গেছে। এছাড়াও পুলিশের অসংখ্য অস্ত্র তাদের কাছে রয়েছে। এছাড়াও পাকিস্তান থেকে জাহাজে করে অনেক অস্ত্র এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার মানে কি তারা অস্ত্রে শস্ত্রে সম্পূর্ণ হয়ে এখন তারা গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন? দর্শক, আমাদের সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের একটি প্রতিবেদন বানিয়েছেন, সেই প্রতিবেদনটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। আর প্রত্যেকটা মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছেন তারা প্রত্যেকটা মানুষ এই ভিডিওটি শুনবেন। গৃহযুদ্ধ কি আসলেই অবশ্যম্ভাবী? কেন প্রশ্ন করছি? একদিক থেকে গৃহযুদ্ধের ডাক দেওয়া হচ্ছে প্রকাশ্যে, সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সরকারের যারা শুভাকাঙ্ক্ষী পরামর্শক ছাত্র সমন্বয়কদের যারা পরামর্শক, তারা স্পষ্টত একটি গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন। অন্যদিকে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে এখনো পর্যন্ত মনে প্রাণে ধারণ করি, লালন করি, তারাও আমরা গৃহযুদ্ধের আশঙ্কা করছি যে এই বাংলাদেশকে পরিশুদ্ধ করতে হলে সম্ভবত আসলেই একটা যুদ্ধের প্রয়োজন রয়েছে। এটি অন্য পক্ষের যে আহ্বান গৃহযুদ্ধের, তার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলছি, তাদের যে আস্ফালন নানান মাত্রায়। এবং এই গৃহযুদ্ধের প্রসঙ্গ নিয়ে আবার কেন কথা বলছি? সরকারের অন্যতম সমর্থক, বিশেষ করে ছাত্র সমন্বয়কদের যিনি পরামর্শক শুভাকাঙ্ক্ষী, কবি, প্রাবন্ধিক, যাকে অনেকে রাষ্ট্রচিন্তক বলে অভিহিত করেন, ফরাদ মাঝার নতুন করে গৃহযুদ্ধের অবসম্ভাবিত কথা বলেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে এর মধ্যে। সেটি কেমন ব্যাখ্যা করছি। এবং ফরাদ মজারের মতন মানুষরা এই মুহূর্তে আসলে কোন বিভ্রান্তির মধ্যে জাতিকে রাখতে চায়, কোন দিকে নিয়ে যেতে চায়, তার যে কথাবার্তা সেগুলো একটু খণ্ডন করার চেষ্টা করব। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ওয়েলের পক্ষ থেকে, ডয়েচে ওয়েলে বাংলাদেশের ব্যুরো চিফ, আমার অগ্রজ সাংবাদিক হারুনুর রশিদ, তিনি তার একটি চমৎকার ইন্টারভিউ করেছেন এবং তার মধ্য দিয়ে ফরাদ মজারের যে বক্তব্য উঠে এসেছে কতটা অসংলগ্ন এবং উদ্দেশ্য কি অসংলগ্ন হলেও আসলে একটি পক্ষ কি চায় তা স্পষ্ট হয়ে উঠেছে। আমি তার বক্তব্যের কিছু কিছু অংশ তুলে ধরে আমার নিজের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করব। ফরাদ মাজার বলছেন ডয়েচে ভেলেকে, গণ আন্দোলন থেকে গণশক্তি, গণশক্তি থেকে গাঠনিক ক্ষমতা, এই রূপান্তরটুকু আমরা করতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। এই জন্য আমি এটাকে সাংবিধানিক প্রতি বিপ্লব বলছি। আইনের কথা বলে জনগণের অভিপ্রায়কে নস্যাৎ করে দেওয়া হয়েছে পূর্ণ সংবিধানের অধীনে, ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আমরা নিয়ে গিয়েছি পুরো গণঅভ্যুত্থানকে। অর্থাৎ তিনি তো কথায় কথায় সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেন, ছাত্র সমন্বয়কের সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেন। এখনো যেহেতু সংবিধানকে ছুঁড়ে ফেলা যায়নি, তারা যে নতুন করে সংবিধান লেখার কথা বলছেন অথবা গঠনতন্ত্র লেখার কথা বলছেন, সেটি এখনো করা যায়নি। বর্তমান সংবিধানের অধীনেই রয়েছে এই সরকার। এই কারণে তিনি বলছেন সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে। সংবিধান ছুঁড়ে ফেললেই কি বিপ্লব হয়ে গেল? সংবিধান ছুঁড়ে ফেললেই কি বাংলাদেশের আপাদ মস্তক মানে আমূল সব ধরনের সংস্কার হয়ে যাবে? সংবিধানে কত কি লেখা রয়েছে মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, কল্যাণমূলক রাষ্ট্রের জন্য। প্রতিটি সরকার তার ইচ্ছে মতো সংবিধান কাটাছেড়া করেছে, ঠিক মতো অনুসরণ তো করেনি। তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলে নতুন গণতন্ত্র বা সংবিধান লিখলেও সেটি পরবর্তী সরকারগুলো কতটুকু অনুসরণ করবে? এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের ম্যান্ডেট নিয়েও প্রশ্ন তোলা হয়েছে যে এই সরকারের ম্যান্ডেট কি যে সংবিধান ছুঁড়ে ফেলবে। ডয়েচে ভেলের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলবো ফরাদ মজার ঔদ্ধত্য দেখিয়েছেন। তিনি আমাদের মুক্তিযুদ্ধের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন করেছেন। তিনি কি বলছেন? এই সরকার অবশ্যই ম্যান্ডেট পেয়েছে, রক্ত দিয়ে পেয়েছে। আপনি যে প্রশ্নটি করলেন সেটা সম্পূর্ণ ভুল ধারণা। সাংবাদিক হারুনুর রশিদকে বলছেন এটার জন্য কি লোক শহীদ হয়নি? একটা প্রশ্নের জবাব দেন। আমরা
কি দেশ স্বাধীন করার ম্যান্ডেট পেয়েছি? তাহলে আমরা ৭১-এ স্বাধীন হলাম কি করে? মুক্তিযুদ্ধ করেন নাই, লোক মরে নাই, অবশ্যই মরেছে, কিন্তু কিসের সঙ্গে তিনি কি তুলনা দিচ্ছেন? মুক্তিযুদ্ধ কিভাবে সংগঠিত হলো? দেশের ৭ কোটি মানুষের যখন পূর্ব পাকিস্তান ছিল, তাদের যে প্রবল আকাঙ্ক্ষা 23 বছরের নাগ পাশ থেকে মুক্ত হতে, হাজার বছরের শোষণ থেকে মুক্তির জন্য যে মুক্তির একটা যুদ্ধ দরকার, তারা তো সেই প্রিপারেশন নিয়েছিল। স্বাধীনতার যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়েই সরাসরি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে এটার ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলার কি আছে? এই গণ অভ্যুত্থানে আগে তো এত সংস্কার, সংবিধান ছুঁড়ে ফেলা এরকম কেউ এই ধরনের ধারণা কেউ দেয়নি বা বক্তব্য তুলে ধরেনি, কিন্তু ৭১-এ সেটি হয়েছে যে আমাদের নিশ্চিত মুক্তির দরকার, একটা যুদ্ধের প্রয়োজন। তিনি সেটিকে মিলাচ্ছেন গণ অভ্যুত্থানের সঙ্গে। বড় অদ্ভুত ফরহাদ মাজাদের মতন মানুষদের যে চিন্তাধারা আমরা এই মুহূর্তে পাচ্ছি। ফরহাদ মাজা বলছেন যে পলিটিক্স 2টি ভাগে ভাগ হয়ে গেছে। জনগণ নতুন গণতন্ত্র চায়, নতুন বাংলাদেশ গড়তে চায়, আর রাজনৈতিক দলগুলো চায় তারা জনগণকে ক্ষমতায় আসতে দেবে না। জনগণ যে সংবিধান সংস্কার চায়, সংবিধানের পরিবর্তন চায়, চলে ফেলতে চায়, তার ব্যারোমিটার কি? যে যার ইচ্ছা মতো জনগণের দোহাই দিয়ে চলেছে এই বাংলাদেশে। যার যখন প্রয়োজন হ্যাঁ না ভোট দিতে হবে, সে প্রসঙ্গেও তিনি কি অদ্ভুত উত্তর দিয়েছে, একটু শুনুন। এখানে প্রশ্ন ছিল যে নতুন গণতন্ত্র সেটি কি এভাবে হবে না ভোটের মাধ্যমে হবে, গণভোটের মাধ্যমে? তিনি বলছেন কেন গণভোট হবে? গণভোট করে কি গণভ্যুত্থান হয়েছে? এটা হলো পলিটিক্যাল অর্গানাইজেশন। জনগণ যদি ক্ষমতায় থাকে তারা জিতবে, আর জনগণ যদি না পারে তো জিতবে না। তবে আগামী দিনে চোখের সামনে একটা গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি, এবং এটার জন্য সাংবাদিকরাও দায়ী, গণমাধ্যম দায়ী, কারণ বাংলাদেশের যে মূল প্রশ্নগুলো তা আমরা এড়িয়ে যাচ্ছি। কি বলার আছে? কিন্তু এই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, তার কারণ এই ফরহাদ মাজারের মতো মানুষেরা তারা পুরো বাংলাদেশকে নানান তত্ত্ব দিতে গিয়ে অস্থির করে ফেলছেন। তিনি গণভোটেরও পক্ষপাতী নয়। একটা রেফারেন্ডামের তো প্রয়োজন আছে সংবিধান সমস্যা করতে গেলে, অথবা এই সরকার আরো কতদিন থাকতে চায়, দীর্ঘদিন থাকতে গেলেও তো সেই ধরনের গণভোটের প্রয়োজন আছে, সেটিকে আবার তিনি করতে দেবেন না। উদ্ভট সব চিন্তা ভাবনা। এবং বলছেন প্রয়োজনে গৃহযুদ্ধ হবে, গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। অবশ্যই গৃহযুদ্ধ সম্ভবত গৃহযুদ্ধ থেকে নিয়ে যাচ্ছে তাদের মতো কিছু মানুষ। জয়চালের প্রশ্ন ছিল তারা তাহলে কি করবেন, আপনার পরামর্শ কি বর্তমান সরকারের উদ্দেশ্যে? তিনি বলছেন রাইট জায়গায় যেতে হলে কি করতে হবে আপনারা আমার সঙ্গে বলেন, অবিলম্বে তাদের পূর্ণ ক্ষমতা দেওয়া হোক। পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে না কি হয়েছে আমি জানি না, মানে তিনি কি বলতে চাচ্ছেন? তিনি বলছেন সংবিধান বাতিল করা হোক, অর্থাৎ তারা যা চাইবে তাই করবে, এমন ক্ষমতা তাকে দিয়ে দিতে হবে, মানে আনলিমিটেড পাওয়ার টু দ্য ইনফিনিটিভ, এমন ক্ষমতা, অসীম ক্ষমতা তাদেরকে দিতে হবে। কি বিচিত্র কথাবার্তা! এবং ছাত্ররা তো এই দাবি করেছে, আপনারা সেগুলো প্রচার করছেন না। সেই প্রক্রিয়া পারবে না, সেটা তো আমি আপনি করব, সবাইকে করতে হবে, সেজন্যই গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। সাংবাদিক হারুন রশিদ প্রশ্ন করছেন, নিশ্চয়ই সেদিকেই তো যাচ্ছে। সেই গৃহযুদ্ধ পক্ষ হবে কারা? তিনি বলছেন জনগণ বনাম বিদেশি শক্তি এবং তাদের দালালেরা। এটুকু স্পষ্ট করেছেন, কিন্তু আমি আরো স্পষ্ট করতে চাই, গৃহযুদ্ধ যদি হয় তাহলে সেই যুদ্ধের পক্ষে থাকবে বা বিপক্ষে থাকবে, দুদিকে থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরা একদিকে, আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একদিকে।